উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আর একটা নতুন এপিসোড আপনাদের সামনে নিয়ে আসছি। আজকে আমাদের যাত্রাটা একটু অন্যরকম। বাবলির কাকা ছেলের অন্নপ্রাশন কালকে, মানে সোমবার 10 তারিখ, সেটা অনুষ্ঠিত হবে কামারপুকুরে রামকৃষ্ণ মিশনে। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তা আমরা এখান থেকে আজকে প্রথমে যাব আদিসপ্তগ্রাম। আমি বারাসাতে অফিস থেকে নাইট ডিউটি করে বেরিয়েছি, আর ও বাড়ি থেকে এসছে। আমরা দুজনে মিট করেছি উদয়পুর স্টেশনে। উদয়পুর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এসেছি বারাসাতে। বারাসাত থেকে আমরা হেঁটে বেরোবো। এখান থেকে যাচ্ছি ভেলাবরতলা। ভেলাবরতলায় গিয়ে ওখান থেকে আমরা অটো ধরবো। অটো ধরে যাব ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে যাব নৈহাটি। নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আদিসপ্তগ্রাম। আদিসপ্তগ্রামে গিয়ে দুপুরটুকুনি রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরোবো বাঁশবেড়িয়ায় মন্তেশ্বরী মন্দির দেখতে। যা থাকবে এই এপিসোডের মধ্যে। আর আগামীকাল অর্থাৎ 10 তারিখ আমরা সকালবেলা কাকার বাড়ি থেকে সবাই মিলে বেরোবো। প্রায় 20-25 জনের একটা গ্রুপ আছে। সেই গ্রুপ আমরা বেরোবো। আমরা যাব কামারপুকুরের উদ্দেশ্যে। সেই ভিডিও থাকবে পরবর্তী এপিসোডে। চলুন দেখে নেওয়া যাক আজকে বারাসাত থেকে আদিসপ্তগ্রাম যাওয়ার এবং মন্তেশ্বরী মন্দিরের ভিডিও। থেকে 13 কিলোমিটার পথ প্রায় 40 মিনিটে অতিক্রম করে এখন আমরা ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছেছি। এবার স্টেশন দেখে নিই ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে বজরংবলীর মন্দির। আর এখানে পুজোর জিনিসপত্র রয়েছে। বারাসাতের হেলাবরতলা থেকে আমাদের 35 টাকা করে অটো ভাড়া পড়েছিল। অটো ছাড়াও আপনারা বাসে করে ব্যারাকপুর আসতে পারেন। যেহেতু আমাদের একটু তাড়া ছিল, তাই আমরা আর বাস ধরিনি, অটো করেই আমরা ব্যারাকপুর স্টেশন পর্যন্ত এসেছিলাম। ব্যারাকপুর থেকে আদিসপ্তগ্রামে ট্রেনের টিকিট পড়েছিল আমাদের 10 টাকা করে। আমরা ব্যারাকপুর থেকে রানাঘাট লোকাল ধরেছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। রানাঘাট তো আমাদের ট্রেন ব্যারাকপুর ছেড়ে নৈহাটির উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তী স্টেশন পলতা। পলতায় আমাদের ট্রেন দাঁড়ায়নি। ব্যারাকপুর থেকে পলতার দূরত্ব রেলপথে 3 কিলোমিটার। আমরা এসে পৌঁছাই ইছাপুর স্টেশনে। পলতা থেকে ইছাপুরের দূরত্ব 2 কিলোমিটার রেলপথে। ইছাপুরের পরবর্তী স্টেশন শ্যামনগর। ইছাপুর থেকে শ্যামনগরের দূরত্ব 3 কিলোমিটার রেলপথে। শ্যামনগরের পরে জগদ্দল, যার দূরত্ব 3 কিলোমিটার। বর্তমানে আমাদের ট্রেন কাকিনাড়া। জগদ্দল থেকে কাকিনাড়া আসলো 2 কিলোমিটার রেলপথ অতিক্রম করে। কাকিনাড়া থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো নৈহাটির উদ্দেশ্যে। কাকিনাড়া থেকে নৈহাটির দূরত্ব রেলপথে 3 কিলোমিটার। নৈহাটি স্টেশনে ঢোকার সময় এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটি হলো বঙ্কিম ভবন।
এবং গবেষণা কেন্দ্র। নৈহাটি থেকে আমরা 63-141 শিয়ালদা গোড্ডা মেমু ট্রেন ধরেছিলাম ব্যান্ডেল যাওয়ার জন্য। ভেতর পুরো ফাঁকা, ওয়েট করবে, উঠে যাক। আমাদের 3টে স্টেশন, তুমি ওই কোনায় চলে যাবে, আমি এই কোনায় থাকবো, দুজন দুপাশ দিয়ে গঙ্গার ভিডিওটা নিতে হবে। নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো। আমাদের এই যাত্রাপথে তার পরবর্তী স্টেশন গড়িফা। নৈহাটি থেকে গড়িফা রেলপথের দূরত্ব 4 কিলোমিটার। নৈহাটি স্টেশন থেকে 4 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে গড়িফা স্টেশনে এসে পৌঁছালো এবং গড়িফা স্টেশন থেকে ছেড়ে দিল এবং তার পরবর্তী স্টেশন হুগলি ঘাটের উদ্দেশ্যে। গড়িফা এবং হুগলি ঘাট দুটি স্টেশন একেবারে কাছাকাছি। আমাদের ট্রেন এই যাত্রাপথে হুগলি নদীকে অতিক্রান্ত করে হুগলি ঘাট স্টেশনে পৌঁছাবে। বর্তমানে হুগলি নদীর উপরে ব্রিজ দিয়ে হুগলি নদী ক্রস করছি। এই হলো হুগলি নদী। আর আমার ঠিক অপোজিট ফুটে আমি রয়েছি বাঁদিকে, আর আমার ঠিক ডান সাইডে রয়েছে ইমামবাড়ি এবং ব্যান্ডেল চার্চ। আমরা হুগলি নদী অতিক্রম করে হুগলিঘাট স্টেশনে পৌঁছাব। এগুলো হুগলিঘাট স্টেশন, যা নৈহাটি থেকে প্রায় সেই একই 4 কিলোমিটার দূরত্ব রেলপথে, কারণ গড়িফা এবং হুগলিঘাট দুটি পাশাপাশি স্টেশন। তার জন্য হুগলিঘাট থেকে ব্যান্ডেল জংশন স্টেশনের দূরত্ব রেলপথে 4 কিলোমিটার। আর এই যে পাশ দিয়ে যে রেল লাইনটা দেখা যাচ্ছে, এটা হলো হাওড়া থেকে যে লাইনটা বর্ধমানে যাচ্ছে ব্যান্ডেল জংশন হয়ে, সেই লাইনটা। আমরা যেহেতু শিয়ালদা দিয়ে আসছি তাই আমরা এই লাইন দিয়ে আসছি, আর পাশের লাইনটা হাওড়া দিয়ে আসছি।
দুটো লাইন এসে ব্যান্ডেল জংশনে মিট করেছে, করে বর্ধমানের দিকে গেছে। আরেকটি লাইন গেছে ব্যান্ডেল থেকে কাটোয়ার দিকে। এই হাওড়াগামী লাইন, শিয়ালদাগামী লাইন দুটো একসঙ্গে মিট করছে। এই দিক দিয়ে হাওড়া থেকে ট্রেন আসে। সামনে ব্যান্ডেল জংশন স্টেশন। আমাদের ট্রেন ব্যান্ডেল জংশন স্টেশনে প্রবেশ করলো। এখান থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে আদি সপ্তগ্রাম যাওয়ার জন্য। আট কিলোমিটার রেলপথ অতিক্রম করে এই মুহূর্তে ব্যান্ডেল জংশন স্টেশনে এসে পৌঁছেছি। নৈহাটির পরে হলো গরিফা, গরিফার পরে হুগলিঘাট, হুগলিঘাটের পরে হলো ব্যান্ডেল। এখন ব্যান্ডেল জংশন স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন আসবে, ট্রেন আসলে পরে এখান থেকে যাবো আদি সপ্তগ্রামের উদ্দেশ্যে। ব্যান্ডেল জংশন দাঁড়িয়ে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ঢুকছে, এই ট্রেনে করে আমরা যাব এবার আদি সপ্তগ্রামের উদ্দেশ্যে। ব্যান্ডেলের পরের স্টেশন আদি সপ্তগ্রাম। ব্যান্ডেল থেকে আমরা বর্ধমান লোকাল ধরলাম এবং রওনা দিলাম আদি সপ্তগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। ব্যান্ডেল থেকে আদি সপ্তগ্রাম রেলপথের দূরত্ব 4 কিলোমিটার। রেলপথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছলাম আদি সপ্তগ্রাম। আর এই আরেকজন টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড তো না, পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, টায়ার্ড জিনিসটা আলাদা। আমি তো এই হলো স্টেশন চত্বর। আমরা আদি সপ্তগ্রামে স্টেশন থেকে বেরিয়ে কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কাকার বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা যাব বাঁশবেড়িয়ার অঙ্কেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। কোথায় আছো? হ্যাঁ, কোথায় আছো? সময় সন্ধে 6টা। আমরা বেরিয়ে পড়েছি অঙ্কেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আপনারা আমাদের মতো আদি সপ্তগ্রাম থেকে টোটো ধরে অঙ্কেশ্বরী মন্দির আসতে পারেন, অথবা বাঁশবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আপনারা অঙ্কেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে
যাত্রা করতে পারেন। এই হলো হংসেশ্বরী মন্দির। আমরা বাড়ি থেকে টোটো নিয়েছিলাম, টোটো নিয়ে আমরা যাই হংসেশ্বরী মন্দিরের দিকে। আমরা হংসেশ্বরী মন্দিরে এসে পৌঁছলাম এবং মন্দিরের দিকে যাচ্ছি। আর এই যেটা সীতা আর গীতা, এগিয়ে যাও, এগিয়ে মাঝখানটা যাও। আমি ক্যামেরাম্যান এসেছি, তোরা দুজনে দাঁড়া। মেন রাস্তা দিয়ে আসার পরে এই বাঁদিকে এই জায়গাটা, এখানে আপনারা পয়সা দিয়ে জুতো রাখতে পারেন, আর নইলে পরে আপনারা মন্দিরের বাইরে এখানে বিনা পয়সায় জুতো রাখতে পারেন। আর এই মেন গেট, এই গেট দিয়ে ঢোকার পরে এই ডান সাইডে একটি বাগান রয়েছে, আর এখানে মন্দিরের ইতিহাস সম্পর্কে লেখা আছে। বর্তমানে এই মন্দিরের উপরে যাওয়ার পারমিশন নেই, আর এই মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে। আর এটা হলো মন্দিরের ইতিহাস, এখানে লেখা রয়েছে। মন্দিরের গর্ভগৃহকে ধরা হয় মূলধারা, আর এই মূলধারায় সহস্র দল নীলপদ্মের উপর রয়েছে অষ্টদল পদ্ম। তার ঠিক উপরে ত্রিকোণ বেদির রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উঠে আসা দ্বাদশ দল পদ্মের উপর এক পা মুড়ে কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা। আর মানবদেহের প্রধান 5টি নারীর মতো মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে 5টি সিঁড়ি। এই সিঁড়িগুলির মধ্যে দিয়ে যে কোনো একটি সিঁড়ি ধরে উপরে উঠে গেলে রয়েছে বিচিত্র এক গোলকধাঁধা, যার মধ্যে খুব সহজে কেউ হারিয়ে যেতে পারেন। গোলকধাঁধার এক পাশে নিবৃত্ত প্রকোষ্ঠ রয়েছে শ্বেত পাথরের শৈব মূর্তি। হংসেশ্বরী দেবীর মূর্তিটি নিমকাঠ ও নীলবর্ণের প্রতিমাটি দ্বারা নির্মিত এবং মহাকালের মূর্তিটি পাথর দিয়ে তৈরি। কার্তিক মাসের অমাবস্যা দীপান্বিতা তিথিতে এই দেবীর পূজা করা হয়। এই অমাবস্যার রাত্রে দেবীকে এলোকেশী রূপে সন্ধ্যা আরতির পর সোনার জিপ রূপোর মুকুট পরিয়ে দেওয়া হয়। মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ, আর বাম হাতে খড়গ ও নরমুণ্ড। পুজোর সময় গায়ের বস্ত্র খুলে পরানো হয় ফুলের অলঙ্কার সজ্জিত রাজবেশ। সারা বছর হংসেশ্বরী মাতা দক্ষিণা কালী মতে পূজিত হলেও ওই একটি দিন তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয়। রাজা রামেশ্বর রায়ের পৌপুত্র নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির নির্মাণ কার্য শুরু করেন। এরপর সময়ের সাথে কিছু পরিবর্তন হতে থাকে। নৃসিংহদেবের পিতা গোবিন্দদেবের মৃত্যু হলে তার জমিদারির বেশ কিছু অংশ হাতছাড়া হয়। পরবর্তীতে 1799 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, কিন্তু 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান। 1814 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন। মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগর নিয়ে আসা হয়। উত্তর রাজস্থানের শেখোভাতি হাভেলি নির্মাণশৈলের ধারা লক্ষ্য করে এই মন্দিরে স্থাপত্যের কারুকার্য করা হয়। প্রায় 5 লক্ষ টাকা ব্যয় করা হয় এই মন্দির নির্মাণে। 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর। 5তলা মন্দিরটি 8 কোণ, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি, মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলে চূড়ার নিম্নাংশে প্রকোষ্ঠ একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক চূড়ার শীর্ষভাগে মোচাকৃতি এবং পদ্মকোর রূপী। জানা যায় তান্ত্রিক সাধনা ষষ্ঠ চক্রভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মানবদেহের সুষন্না কাণ্ডকে কেন্দ্র করে ইরা, পিংলা, বজ্রাক্ষ, সুষন্না এবং চিত্রাণী নামে মোট 5টি নাড়ী রয়েছে। সুষন্না কাণ্ড বরাবর বিভিন্ন স্থানে 6টি চক্র রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন চক্রটির নাম মূলধারা চক্র। এই মূলধারা চক্রে রয়েছে সর্পাকৃতি কুলকুণ্ডলিনী। রাজা নৃসিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই হংসেশ্বরী মন্দির স্থাপনের কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন।
এই হলো মন্দিরের সেই 13টি মিনার বা স্তম্ভ, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। আর এই রাস্তাটা চলে গেছে হলো রাজবাড়ির দিকে। এটি হলো পুরনো রাজবাড়ির অংশবিশেষ, যা মন্দিরের প্রবেশের মুখেই আমরা দেখতে পেয়েছিলাম। হংসেশ্বরী মন্দির দেখা সম্পন্ন করে আমরা গেলাম একটু বাঁশবেড়িয়া স্টেশনের দিকে আমাদের কাজের জন্য। আপনারা এই বাঁশবেড়িয়া স্টেশন থেকেও আসতে পারেন হংসেশ্বরী মন্দিরে। কলকাতা থেকে আদিসপ্তগ্রাম আসা এবং বিকালে হংসেশ্বরী মন্দির দর্শন করা কমপ্লিট আমাদের। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। প্রতিবারের মতো আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।